নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আজকের দিনেও দেখতে পেয়েছেন মার্কেটে একটা বড়সড় পতন হয়েছে। নিফটি আজকের দিনে 0.95% পড়ে বন্ধ হয়েছে এবং সব থেকে যে খারাপ ব্যাপার সেটা হচ্ছে 24,400। এটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট জোন ছিল, সেটাকে ভেঙে কিন্তু নিফটি নিচের দিকে নেমে গেছে। তো এইখান থেকে ওপর দিকে যদি দেখেন তাহলে ওপর দিকে একটা খুবই ছোট টার্গেট রাখবো, ওপর দিকে 24,500। এটা একটা রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করবে এবং নিচের দিকে যদি পরবর্তী সাপোর্ট দেখতে যান তাহলে নিচের দিকে 24,200 এটা এর পরবর্তী সাপোর্ট থাকবে এবং 24,200 এটাকে যদি ভেঙে নিচের দিকে নেমে যায় তাহলে 23,900 পর্যন্ত নিফটি নামতে পারে। আর দেখুন, গতকাল সেকেন্ড হাফে মার্কেট যে রিকভার করেছিল তার পেছনে কিন্তু এক্সপায়ারি এটা বড় কাজ করছিল। গতকালে নিফটির এক্সপায়ারি হয়েছিল, সেই কারণে কিন্তু মার্কেটে একটা বড় শর্ট কভারিং তৈরি হয়েছিল, সেই কারণে মার্কেট অনেকটা উপর দিকে বেড়ে গিয়েছিল। তো আজকের দিনে মার্কেটে কিন্তু সেরকম কোনো ইভেন্টই ছিল না, সেই কারণে আজকে যে পতন সেটা আরো বেশি জোরদার হয়েছে। এছাড়াও যদি দেখেন, গতকাল একটা রিপোর্ট কভার করেছিলাম যে এই আগস্ট মাসের শেষের দিক করে ইন্ডিয়া এবং আমেরিকার মধ্যে ট্রেড ডিল নিয়ে কথাবার্তা হতে পারে। তো ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই মুহূর্তে সেরকম সম্ভাবনা পুরোপুরি খারিজ করে দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন দেখুন, ট্রাম্প সেজ নো ট্রেড টক উইথ ইন্ডিয়া আনটিল ট্যারিফ ইস্যু রিজলভ। তো ডোনাল্ড ট্রাম্প তাদের দেশের যে এগ্রিকালচার প্রোডাক্ট রয়েছে, তারপর যে ডেয়ারি প্রোডাক্ট রয়েছে, সেইগুলোকে ভারতবর্ষে রপ্তানি করতে চাইছে। সেখানে কিন্তু ইন্ডিয়া এগুলো চাইছে না। ইন্ডিয়া কি বলে দিয়েছে দেখুন, ইন্ডিয়া হ্যাজ অলসো মেড ইট ক্লিয়ার দ্যাট ইট উইল নট কম্প্রোমাইজ অন দ্য ইন্টারেস্ট অফ দ্য ফার্মার্স। মানে ভারত সরকার এই এগ্রিকালচার সেক্টর এবং ডেয়ারি প্রোডাক্ট এই সেক্টর গুলোতে কোন রকম কম্প্রোমাইজই করবে না। এবং ডোনাল্ড ট্রাম্প এটাও বলে দিয়েছেন, দেখতে পাচ্ছেন, প্রেসিডেন্ট ট্রাম্প confirmed that talks will not resume until the matter is settled। মানে যতক্ষণ না এই ব্যাপারটা নিয়ে কোন রকম সমাধান সামনে আসছে ততক্ষণ কিন্তু ভারতের উপর এই 50% ট্যারিফই বসে থাকবে। আর ভারতের উপর 50% ট্যারিফ বসে থাকলে ভারতের কি কি অসুবিধা হবে দেখুন, ভারত থেকে একটা বড় পরিমাণে পণ্য এই আমেরিকাতে রপ্তানি হয়। তো অন্যান্য দেশগুলো যখন এই পণ্য আমেরিকাতে রপ্তানি করবে তখন সেই পণ্যগুলোর দাম কম থাকবে এবং ভারতের যে পণ্যগুলো সেইগুলোর দাম বেড়ে যাবে। তো অ্যাকচুয়ালি ভারতের আমেরিকাতে গিয়ে যে বিজনেস সেটা কিন্তু প্রায় বন্ধই হয়ে যাবে এবং এর ফলে ইন্ডিয়ার যে জিডিপি সেখানে কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। দেখতেই পাচ্ছেন, মুডি এই যে ব্রোকারেজ হাউসটা রয়েছে এরা কি বলে দিয়েছে, এই ট্রাম্পের 50% ট্যারিফ এটা কিন্তু ইন্ডিয়ার যে ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-এর গ্রোথ সেটার উপর একটা খুবই খারাপ প্রভাব ফেলবে। উড ডেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ার 26 গ্রোথ, এইটাকে বলেছে মুডি। এবং এর সঙ্গে সঙ্গে আরো বিভিন্ন যে ব্রোকারেজ হাউস রয়েছে তাদের থেকেও কিন্তু খুবই খারাপ রিপোর্ট আসছে। আর আমাদের ইন্ডিয়ার এই জিডিপি গ্রোথ রেট কত দেখতে পাচ্ছেন, আমাদের ইন্ডিয়ার যে জিডিপি গ্রোথ রেট সেটা আছে 6.5% পার অ্যানাম। এটা 2024-এর রিপোর্ট। তো দেখতে পাচ্ছেন, এই রাশিয়ার তরফ থেকে ক্রুড অয়েল আমদানি করার জন্য এই ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর যে টোটাল 50% ট্যারিফ বসিয়ে দিয়েছেন, সেই কারণে কিন্তু অনেক অ্যানালিস্ট মনে করছে ইন্ডিয়ার এই যে জিডিপির গ্রোথ সেটা কিন্তু 1% পর্যন্ত কমে যেতে পারে। মানে আগে দেখালাম ইন্ডিয়ার এই যে জিডিপি গ্রোথ সেটা দেখাচ্ছে 6.5%, তো এটা নেমে 5.5%-এ চলে আসতে পারে, যেটা কিন্তু আমাদের ইন্ডিয়ার জিডিপির জন্য খুবই খারাপ ব্যাপার হবে। এর সঙ্গে সঙ্গে যদি দেখেন, এই জেব্রিস এই যে ব্রোকারেজ হাউস এদের যে ক্রিস ফুড রয়েছে ইনি কিন্তু এই ডোনাল্ড ট্রাম্পের ভারতের উপর যে 50% ট্যারিফ সেটাকে কি বলেছে, জেনোফোবিক অটার্কি। তো এই জেনোফোবিক অটার্কি এর মানেটা কি, এই জেনোফোবিক অটার্কি এটা বলতে বোঝায় এমন একটা রাজনৈতিক বা অর্থনৈতিক নীতি যেখানে একটা দেশ বিদেশিদের প্রতি ঘৃণা ভিত্তিক যে মনোভাব সেটা পোষণ করে এবং সেই সঙ্গে সঙ্গে নিজেদের দেশের যে অর্থনীতি সেটাকে পুরোপুরিভাবে স্বনির্ভর করতে চায়, অর্থাৎ বিদেশি পণ্য বিনিয়োগ এবং মানুষদের সঙ্গে যতটা কম সম্ভব সংযোগ রাখার চেষ্টা করে। তার মানে কি দাঁড়াচ্ছে, যদি কোনো দেশ এমন কোনো নীতি নেয় যেখানে তারা বলে আমরা বিদেশিদের কোনো পণ্য চাই না, আমরা নিজেদের জিনিস নিয়ে নিজেরাই চলবো, তাহলে সেটাকে বলা হয় জেনোফোবিক অটার্কি। এইখানে দেখতে পাচ্ছেন জেব্রিস বলেছে, এদের যে অ্যানালিস্টরা রয়েছে এরা কি বলছে, এরা কিন্তু একটা ওয়ার্নিংও দিয়েছে যে লার্জ পোর্শন অফ ইন্ডিয়াস এক্সপোর্ট টু দ্য ইউএস আর এট রিস্ক। মানে ইন্ডিয়া এই যে বিরাট পরিমাণে পণ্য আমেরিকাতে এক্সপোর্ট করে থাকে সেইগুলো কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হবে। এবং এদের সঙ্গে সঙ্গে গোল্ডম্যান স্যাচ এরাও কিন্তু এই ট্যারিফের প্রভাব ইন্ডিয়ার উপর যে খারাপ ভাবে পড়বে সেরকম সম্বন্ধে কিন্তু একটা সতর্কবার্তাও জারি করেছেন। তো এরকম বড় বড় ব্রোকারদের কাছ থেকে এত বেশি ওয়ার্নিং আসার কারণেই ইন্ডিয়ান মার্কেট কিন্তু আরো বেশি পড়েছে এবং গতকাল যে এক্সপায়ারির কারণে একটা রিকভারি দেখা গিয়েছিল সেরকম কোনো ইভেন্টও কিন্তু আজকে ছিল না। আর বিশেষ করে 24,400 এই লেভেলটাকে ভেঙে যাওয়ার পরে আরো
কিন্তু বড় প্রেসার এসেছে মার্কেটে। আর তবে এরপর আমাদের ইন্ডিয়াও এই আমেরিকার 50% ট্যারিফের বদলে কিছু সিদ্ধান্তও নিয়েছে। তো দেখতে পাচ্ছেন ইন্ডিয়া এই মুহূর্তে কি করতে চাইছে, ইন্ডিয়া পজ প্ল্যান টু বাই ইউএস আর্মস আফটার ট্রাম্পস ট্যারিফ, মানে ডোনাল্ড ট্রাম্পের এই 50% ট্যারিফ বসানোর পর ইন্ডিয়া কিন্তু ঠিক করে ফেলেছে তারা এই আমেরিকার থেকে আর কোনো সামরিক সরঞ্জাম কিনবে না। আর দেখুন আমেরিকাও কিন্তু ভারতবর্ষে একটা বড় পরিমাণে এই যে সামরিক সরঞ্জাম সেইগুলো বিক্রি করে প্রচুর পরিমাণে টাকা কামাতো। সো এই জিনিসটাও কিন্তু আমেরিকার জন্য বন্ধ হয়ে যাবে। এবং এর সঙ্গে সঙ্গে যদি দেখেন রাশিয়ার প্রেসিডেন্ট এবং তার সঙ্গে সঙ্গে জাপানের যে প্রেসিডেন্ট তারাও কিন্তু এই আগস্ট মাসের শেষের দিক করে ইন্ডিয়াতে আসছেন। তো তাদের সঙ্গে কিন্তু ইন্ডিয়ার একটা বড় ধরনের মিটিং হবে। তো সেইখানে কিন্তু বড় ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এরপরে নিফটি ব্যাংকও দেখতে পাচ্ছেন 1%-এর কাছাকাছি পড়েছে। তারপর যদি কথা বলি বিভিন্ন যে ইন্ডাইসেস গুলো আছে সেগুলোর বিভিন্ন ইন্ডাইসেস গুলো পড়েছে, দেখতে পাচ্ছেন নিফটি 50 1%-এর কাছাকাছি পড়েছে। এরপরে নিফটি নেক্সট 50 এটা 1.24% পড়েছে। তারপর নিফটি ব্যাংক এটা 0.93% পড়েছে। নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা 0.90% পড়েছে। মিড ক্যাপ সিলেক্ট এটা পড়েছে 1.72%। তারপর নিফটি 100, 200, 500 এগুলো দেখতে পাচ্ছেন সব 1%-এর উপরে পড়েছে। মিড ক্যাপ 50 এটা 1.55% পড়ে গেছে এবং মিড ক্যাপ 100 এটা 1.64% পড়েছে। তারপর যে স্মল ক্যাপ 100 এটা প্রায় 1.5% পড়েছে। মিড ক্যাপ 150 এটা 1.44% পড়েছে এবং স্মল ক্যাপ 50 এটা 1.44% পড়েছে। তারপর যদি দেখেন স্মল ক্যাপ 250 এটা 1.26% পড়ে গেছে। তো দেখতে পাচ্ছেন বেশিরভাগ স্মল ক্যাপ এবং মিড ক্যাপ ইন্ডাইসেস আজকের দিনে মার্কেটে খুবই খারাপ পারফর্ম করেছে। সেই কারণেই কিন্তু আজকে অনেকের পোর্টফোলিওতেও এই খারাপ পারফরমেন্স দেখা গেছে। এরপরে যদি ওভারঅল মার্কেটও দেখেন, ওভারঅল মার্কেটও কিন্তু আজকে খারাপ পারফর্ম করেছে। এই এনএসির মধ্যে যে 3038 খানা স্টক আজকের দিনে ট্রেড হয়েছে তাদের মধ্যে বেড়েছে মাত্র 983 খানা এবং দেখতে পাচ্ছেন পড়া শেয়ারের সংখ্যা 1966টা। এরপরে যদি সেক্টরও দেখেন, এই নিফটি অটো এটা প্রায় 1.5%-এর কাছাকাছি পড়েছে। তারপর ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা 1%-এর কাছাকাছি পড়া। এফএমসিজি এটা 0.25% পড়েছে। তারপর নিফটি আইটি এটা 0.95% পড়েছে। মিডিয়া সেক্টর পড়ে গেছে 0.10%। মেটাল সেক্টর পড়েছে 2.2%। তারপরে নিফটি ফার্মা এটা 1.30% পড়েছে। পিএসইউ ব্যাংক পড়েছে 0.41%। প্রাইভেট ব্যাংক এটা 1.25% পড়েছে। নিফটি রিয়েলটি এটা 2.11% পড়েছে এবং নিফটি হেলথ কেয়ার ইন্ডেক্স এটা 1.22% পড়েছে। তো দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান মার্কেটের কোনো সেক্টরই কিন্তু আজকে পজিটিভে বন্ধ হয়নি। এরপরে ইন্ডিয়ান মার্কেটের কিছু শেয়ার নিয়ে এবং তাদের সম্পর্কিত কিছু নিউজ নিয়ে এবং তার সঙ্গে সঙ্গে কিছু কোম্পানির কোয়ার্টার ওয়ানের যে রেজাল্ট সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমেই একটা রিপোর্টের মাধ্যমে খবর আসছিল এই যে ইউনিয়ন ক্যাবিনেট এরাই এলপিজির জন্য যে কম্পেনসেশন সেটা আজকের দিনেই ঘোষণা করতে পারে। তো কিছুদিন আগেই কভার করেছিলাম এই যে এলপিজি কোম্পানিগুলোর মানে যারা এই গ্যাস সরবরাহ করে তাদের কিন্তু এই ভর্তুকি দেওয়ার পর ম্যানুফ্যাকচারিং কস্টের থেকে এই যে সেলিং কস্ট সেটা কমে যায়, সেই কারণে কোম্পানিগুলোর লস হয়। সেই কারণে আমাদের দেশের যে অয়েল মিনিস্টার রয়েছেন তিনি কিন্তু এটাই বলেছেন, এই কারণে যে কোম্পানিগুলো এই এলপিজি গ্যাস প্রোভাইড করে থাকে তাদের তিনি কিন্তু একটা কম্পেনসেশন দেবেন। তো এর আগে রিপোর্টের মাধ্যমে সামনে আসছিল এই যে ওএমসি কোম্পানিগুলো মোট 31,000 কোটি টাকা এই কম্পেনসেশন পেতে পারে। আর তারপরেই দেখতে পাচ্ছেন এই ইন্ডিয়ান মার্কেটের ওএমসি সেক্টরে কাজ করা কোম্পানিগুলো এই হিন্দুস্তান পেট্রোলিয়াম এটা 2.01% বাড়া। তারপরে যদি দেখেন ভারত পেট্রোলিয়াম এটাও 3.04% বাড়া। এবং এর সঙ্গে সঙ্গে যদি দেখেন এই সেগমেন্টে আরো একটা কোম্পানি রয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, যদিও সেটা আজকে কিছুটা লাল নিশানে বন্ধ হয়েছে। তো তারপর এই অয়েল মিনিস্ট্রির তরফ থেকে অফিসিয়াল যে কনফার্মেশন সেটা কিন্তু সামনে চলে এসেছে। তো এর আগে রিপোর্টের মাধ্যমে কত টাকার খবর এসেছিল, 31,000 কোটি টাকা কম্পেনসেশনের খবর এসেছিল। তো দেখতে পাচ্ছেন এই যে অফিসিয়াল নিউজ সেখানে এই ক্যাবিনেট এরা 30,000 কোটি টাকা অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে এই এলপিজিতে যে লস হতো সেটার জন্য। তো যেগুলো অবশ্যই এই অয়েল মার্কেটিং কোম্পানিগুলোর জন্য খুবই একটা পজিটিভ ব্যাপার হবে। এরপরে মার্কেটে আজকে যে সমস্ত কোম্পানিগুলো ভালো পারফর্ম করেছে এবং খারাপ পারফর্ম করেছে সেগুলো বেশিরভাগই কিন্তু তাদের যে কোয়ার্টার ওয়ানের রেজাল্ট সেগুলোর ওপরেই এফেক্ট ফেলেছে। তো সেই কোম্পানিগুলো যদি দেখি, প্রথমেই এই কল্পতরু প্রজেক্ট ইন্টারন্যাশনাল লিমিটেড এটা আজকের দিনে 5.13% বেড়েছে। কোম্পানির এই কোয়ার্টার ওয়ানের প্রফিট এর আগের বছরের সেম কোয়ার্টারের তুলনাতে ডবলেরও বেশি হয়েছে। সেই কারণে আজকের দিনে স্টকটা ভালো পারফর্ম করেছে এবং গতকালের শেষ ভিডিওতে এই কোম্পানির যে কোয়ার্টার ওয়ানের রেজাল্ট সেটা সম্বন্ধে ডিটেলসে আলোচনাও করেছিলাম। এর পরের কোম্পানি মেদান্তা বা গ্লোবাল হেলথ এটাও আজকে 6.16% বেড়ে বন্ধ হয়েছে। এই কোম্পানিরও যে রেজাল্ট সেটা ভালো এসেছে। কোম্পানির এই Q1 এর যে রেজাল্ট সেখানে কোম্পানির প্রফিট 50% বেড়েছে এবং যদি রেভিনিউর দিক থেকে দেখেন তাহলে কোম্পানির রেভিনিউ এটা 20% বেড়েছে। কোম্পানি এর আগের বছর সেম কোয়ার্টারে 106.2 কোটির প্রফিট দেখিয়েছিল, সেখান থেকে কোম্পানির প্রফিট বেড়ে হয়েছে 159 কোটি এবং কোম্পানির রেভিনিউ যেটা কোয়ার্টার ওয়ান ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-এ ছিল 861 কোটি টাকা সেটা বেড়ে হয়েছে
1031 কোটি টাকা। তো রেভিনিউ এর দিক থেকে এবং প্রফিটের দিক থেকে কোম্পানির যে রেজাল্ট সেটা ভালো এসেছে। এরপরে সাই লাইফ সায়েন্সেস লিমিটেড, এটা আজকে 4.25% বেড়ে বন্ধ হয়েছে। তো এই কোম্পানির যে রেজাল্ট সেটা ভালো এসেছে। কোম্পানির যে নেট প্রফিট সেটা বেড়ে হয়েছে 60.46 কোটি টাকা। আর যদি এর আগের বছরের সেম কোয়ার্টারের সঙ্গে তুলনা করেন তাহলে কোম্পানি এর আগের বছর সেম কোয়ার্টারে 13.5 কোটি টাকার লস দেখিয়েছিল। এবং যদি কোম্পানি সেলস এর কথা বলেন, এর আগের বছর সেম কোয়ার্টারে কোম্পানি সেলস হয়েছিল 280 কোটির কাছাকাছি, সেখান থেকে কোম্পানির সেলস বেড়ে হয়েছে 496 কোটি। এর পরের কোম্পানি কামিন্স ইন্ডিয়া লিমিটেড, এটাও আজকে 3% উপরে বেড়েছে। এই কোম্পানির যে রেজাল্ট সেটা ভালো এসেছে। কোম্পানির যে প্যাট এটা 419.8 কোটি থেকে বেড়ে হয়েছে 589.27 কোটি। এবং এর সঙ্গে সঙ্গে বড় বড় যে ব্রোকাররা রয়েছে যেমন এই নোমুরা, এরা এদের যে আউটলুক সেটা কিন্তু ভালো দিয়েছে। এর পরের কোম্পানি কেআরবিএল লিমিটেড। তো কোম্পানির যদি রেজাল্ট দেখতে পাচ্ছেন কোম্পানির সেলস ইয়ার অন ইয়ার 32% বেড়ে গেছে, 1199 কোটি থেকে বেড়ে হয়েছে 1584 কোটি। কোয়ার্টারলিও ভালো। তারপরে যদি নেট প্রফিট দেখেন, নেট প্রফিট 86.6 কোটি থেকে বেড়ে হয়েছে 151 কোটি। কিন্তু কোয়ার্টারলি যদি দেখেন, কোয়ার্টারলি 3 কোটি পড়ে গেছে। মানে ইয়ার অন ইয়ার কোম্পানির যে রেজাল্ট সেটা খুবই ভালো এসেছে। আর সেই কারণে স্টকটা আজকের দিনে 13%-এর কাছাকাছি বেড়েছে। এরপরে মার্কেটে যে সমস্ত আইপিও গুলো রিসেন্টলি লিস্ট হয়েছে সেইগুলো কিন্তু আজকের দিনে খুবই ভালো পারফরমেন্স দেখিয়েছে। তো তাদের মধ্যে যদি দেখেন, এই শ্রী লোটাস ডেভেলপার্স, এটা 5.5%-এর কাছাকাছি বেড়েছে। তারপর যদি দেখেন লক্ষ্মী ইন্ডিয়া ফাইন্যান্স, এটাও 5%-এর কাছাকাছি বেড়েছে। এরপরে এনএসডিএল, এটা তো একসময় 20%-এর কাছাকাছি বেড়ে গিয়েছিল। তো মার্কেট বন্ধের কিছুক্ষণ আগে কিছুটা প্রফিট বুকিং আসে এবং দিনের শেষে 15.77% বেড়ে বন্ধ হয়েছে। তারপর যদি দেখেন এমএনবি ইঞ্জিনিয়ারিং লিমিটেড, এইটা 2.32% বেড়ে বন্ধ হয়েছে। এরপরে যদি কথা বলি এইউ স্মল ফাইন্যান্স ব্যাংক লিমিটেড, এই স্টকটা শুরুতে প্রায় 8 থেকে 9%-এর কাছাকাছি বেড়ে গিয়েছিল, তারপর আস্তে আস্তে অনেকটাই নিচে নেমে যায় এবং দিনের শেষে 0.85% পড়ে বন্ধ হয়েছে। তবে কোম্পানির জন্য যে ভালো খবর এসেছে, এতে কিন্তু এই কোম্পানিটা শর্ট টার্মে একটা বড় র্যালিও দেখাতে পারে। তো কোম্পানির জন্য কি খবর এসেছে, তো এটা গতকালের ভিডিওতে ডিটেলসে আলোচনা করেছিলাম। তো আজকেও একটু বলে দিই। এর নামের মধ্যে দেখতে পাচ্ছেন স্মল ফাইন্যান্স ব্যাংক আছে, মানে এই ব্যাংকগুলো স্মল ব্যাংক বা ছোট ব্যাংক। তো এরা বড় বড় যে ব্যাংকগুলো রয়েছে যেমন স্টেট ব্যাংক, তারপরে এইচডিএফসি ব্যাংক, এদের মতো যে বিজনেস সেটা করতে পারতো না। তো এখন এই কোম্পানিটা বা এই ব্যাংকটা আরবিআই এর তরফ থেকে পারমিশন পেয়ে গেছে, এরা ইউনিভার্সাল ব্যাংকের মতোই বিজনেস করতে পারবে। মানে এই কোম্পানিটার নাম থেকে এই স্মল ফাইন্যান্স ব্যাংক এই লেখাটা উঠে যাবে, এর সঙ্গে সঙ্গে এটা ইউনিভার্সাল ব্যাংকে পরিণত হবে। তো এর আগের দিনের ভিডিওতে কভার করেছিলাম এই ইউনিভার্সাল ব্যাংক এবং স্মল ফাইন্যান্স ব্যাংকের মধ্যে কি কি তফাৎ রয়েছে। তো আপনি চাইলে এর আগের দিনের যে শেষ ভিডিওটা সেটা দেখে নিতে পারেন, সেখানে কিন্তু ডিটেলসে আলোচনা করেছি। এরপরে টাটা গ্রুপের কোম্পানি টাইটান লিমিটেড, এই স্টকটা আজকের দিনে 1.5%-এর কাছাকাছি বেড়েছে। তো মার্কেট ক্যাপও দেখতে পাচ্ছেন 3 লাখ কোটি টাকার বেশি মার্কেট ক্যাপ রয়েছে। তো এই 3 লাখ কোটির মার্কেট ক্যাপাসিটির কোম্পানির এই 1.5% বাড়া, এটাও কিন্তু অনেক বড় ব্যাপার। কোম্পানির যে রেজাল্ট সেটা কিন্তু খুবই ভালো এসেছিল। কোম্পানির যে স্ট্যান্ডালোন প্রফিট আফটার ট্যাক্স, এটা ইয়ার অন ইয়ার 34% বেড়ে হয়েছিল 1030 কোটি টাকা। এবং এর সঙ্গে সঙ্গে সব থেকে যে বড় ব্যাপার, মার্কেটের যে অনুমান ছিল সেটার থেকেও এই যে রেজাল্ট সেটা ভালো এসেছে। দেখতে পাচ্ছেন বিটস এস্টিমেটস। এর পরের কোম্পানি ভারতী এয়ারটেল লিমিটেড। তো এই স্টকটাতে আজকে একটা ব্লক ডিল হওয়ার কারণে 3.28% পড়ে গেছে। কোম্পানির প্রায় 12,563 কোটি মূল্যের শেয়ার হাত বদল হয়েছে। তো কোম্পানির একটা প্রমোটার ব্লক ডিলের মাধ্যমে প্রায় 0.8% ইকুইটি শেয়ার হাত বদল করবে, এরকমই কিন্তু একটা রিপোর্ট সামনে এসেছিল। এবং এই যে ফ্লোর প্রাইস সেটা রাখা হয়েছিল 1862 টাকা পার শেয়ারে। তবে এখনো অফিসিয়াল এই নিউজটা সামনে আসেনি যে কারাই শেয়ার কিনেছে বা কারাই শেয়ার বেচেছে। তো দেখতে পাচ্ছেন যেহেতু এই ব্লক ডিলের প্রাইস রাখা হয়েছিল 1862 টাকা পার শেয়ারে, তো সেই কারণেই এয়ারটেলের শেয়ারটা প্রায় সেই জায়গার কাছাকাছি এসেই কিন্তু বন্ধ হয়েছে। এর পরের কোম্পানি কল্যাণ জুয়েলার্স ইন্ডিয়া লিমিটেড, এই স্টকটা আজকের দিনে 10%-এর কাছাকাছি পড়েছে। তবে যদি দেখেন কোম্পানির যে রেজাল্ট সেটাও যথেষ্ট ভালো এসেছে এবং এর সঙ্গে সঙ্গে বড় বড় যে ব্রোকাররা রয়েছে তারাও কিন্তু এর যে টার্গেট প্রাইস সেটা বাড়িয়েছে। তো শর্ট টার্মে এরকম কিন্তু হতেই থাকে এবং মার্কেটেরও একটা আজকে প্রেসার ছিল। কোম্পানির রেভিনিউ দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার 31% গ্রোথ দেখা গেছে। তবে কোম্পানির যে গ্রস মার্জিন সেটা কিন্তু সামান্য পরিমাণে পড়েছিল। এবং যদি ব্রোকারেজ হাউসগুলো টার্গেটের দিকে দেখেন, দেখতে পাচ্ছেন এই যে সিটি, এই যে ব্রোকারেজ হাউসটা রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে মতিলাল, এই যে ব্রোকারেজ হাউসটা রয়েছে, এরা কিন্তু আশা করছে এই স্টকটা এখান থেকে 700 পর্যন্ত র্যালিও দেখাতে পারে। আর দেখুন, এটা কিন্তু আমি বলছি না, এই যে ব্রোকারেজ হাউসগুলো রয়েছে এরাই কিন্তু এই টার্গেটটা দিচ্ছে। এর পরের কোম্পানি টাটা প্যাটার্নস লিমিটেড, এটা প্রায় 5%-এর কাছাকাছি পড়ে বন্ধ হয়েছে। তো কোম্পানির যে রেজাল্ট সেটা কিন্তু খুবই খারাপ এসেছিল। দেখতে পাচ্ছেন শেয়ার স্প্রাং 8% আফটার বিগ মিস, মানে
মানে রেজাল্টটা খুবই খারাপ এসেছে। কোম্পানির যে নেট প্রফিট এটা ইয়ার অন ইয়ার 22% পর্যন্ত পড়ে গেছে। এর পরের কোম্পানি র্যামকো সিমেন্টস লিমিটেড। তো কোম্পানির যে রেজাল্ট সেটা কিন্তু একটা মিক্স এসেছে, তবে কোম্পানির যে রেভিনিউ সেটা কিন্তু সেভাবে বাড়েনি। তো কোম্পানির যদি রেজাল্ট দেখি, দেখতে পাচ্ছেন সেলস ইয়ার অন ইয়ার 1% পড়ে গেছে, 2094 কোটি থেকে পড়ে হয়েছে 2074 কোটি। কোয়ার্টারলিও পড়েছে, তবে বাকি ডেটাগুলো কিন্তু ভালো দেখতে পাচ্ছেন। এই যে নেট প্রফিট এটা ইয়ার অন ইয়ার 131% বেড়েছে, 36.6 কোটি থেকে বের হয়েছে 84.6 কোটি। এবং এর আগের কোয়ার্টারের তুলনাতে যদি দেখেন, তাহলে এর আগের কোয়ার্টারের তুলনাতেও কোম্পানির যে নেট প্রফিট সেটা কিন্তু যথেষ্ট পরিমাণেই বেড়েছে। তবে যেহেতু কোম্পানির বিক্রি কমে গেছে, এটাকে কিন্তু মার্কেট খুবই খারাপ ভাবে নিয়েছে। এর পরের কোম্পানি বিএসসি লিমিটেড। তো কোম্পানি গতকালই তার যে রেজাল্ট সেটা পেশ করেছিল, কোম্পানির যে রেজাল্ট সেটাও কিন্তু ভালো এসেছে, তবে স্টকটা আজকের দিনে 2.61% পড়ে গেছে। দেখতেই পাচ্ছেন বিএসসি শেয়ারস ড্রপ ওভার 2% আফটার কোয়ার্টার ওয়ান রেজাল্ট। আর কি কারণে পড়েছে? অ্যাজ ব্রোকারেজ ডাউনগ্রেড স্টক ট্রিম টার্গেট প্রাইস, মানে বড় বড় যে ব্রোকাররা রয়েছে তারাই স্টকটাকে ডাউনগ্রেড করে দিয়েছে এবং এর সঙ্গে সঙ্গে এদের যে টার্গেট প্রাইস সেটাও কিন্তু কমিয়ে দিয়েছে। তবে কোম্পানির যে প্রফিট সেটা কিন্তু ইয়ার অন ইয়ার 103%-এরও বেশি এসেছিল। দেখতে পাচ্ছেন কোম্পানির আগের বছর সেম কোয়ার্টারে 265 কোটির প্রফিট দেখিয়েছিল, সেখান থেকে প্রফিট বের হয়েছে 539 কোটি। তো এই যে ব্রোকারেজ হাউসগুলো রয়েছে এরা মনে করছে কোম্পানির এই যে রেজাল্ট এটা তো অবশ্যই পূর্ববর্তী যে ডেটা সেগুলোর উপর নির্ভর করছে, এবং এখন এরা মনে করছে এই যে বিএসসি এদের যে পরবর্তীকালে বিজনেস সেটা কিন্তু খারাপের দিকে যাবে। তো সেই কারণে এই স্টকটাকে ডাউনগ্রেড করেছে এবং তার সঙ্গে সঙ্গে এদের যে টার্গেট প্রাইস সেটা কমিয়ে দিয়েছে। এরপরে চম্বল ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যাল লিমিটেড, এটা প্রায় 5.5%-এর উপরে পড়েছে। তারপর যদি দেখি স্নাইডার ইলেকট্রিক, এটা 5%-এর লোয়ার সার্কিল লাগিয়েছে। কোম্পানির যে নেট প্রফিট এটাও কিন্তু কমে গেছে। কোম্পানির যে নেট প্রফিট এটা ইয়ার অন ইয়ার 15% পড়েছে। কোম্পানির নেট প্রফিট এসেছে 41.24 কোটি, যেটা এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল 48.48 কোটি। এবং কোম্পানির যে এবিটা এটাও ইয়ার অন ইয়ার 15% পড়েছে। এর আগে 81.72 কোটি থেকে পড়ে হয়েছে 69.33 কোটি। এরপরে একটি স্টক পিজি ইলেকট্রোকাস্ট, এটা আজকের দিনে টোটাল 23% পড়েছে। তো এই কোম্পানিটা আজকের দিনে এত পড়লো কেন? কারণ কোম্পানির ম্যানেজমেন্টের বক্তব্য এবং আজকের দিনে কোম্পানি তার যে রেজাল্ট সেটাও পেশ করেছে। তো সবগুলোই এক এক করে দেখে নেব। দেখতে পাচ্ছেন কোম্পানির যে সেলস এটা কিন্তু ইয়ার অন ইয়ার বেড়েছে, 1321 কোটি থেকে বেড়ে হয়েছে 1504 কোটি। এর আগের কোয়ার্টারের তুলনাতে কিছুটা কমেছে। এবং যদি এরপরে নেট প্রফিট দেখি, নেট প্রফিট কিন্তু ইয়ারলিও কমে গেছে এবং কোয়ার্টারলিও কমেছে। এর আগের বছরে এই সেম কোয়ার্টারে কোম্পানির যে নেট প্রফিট এটা ছিল 84 কোটি, সেখান থেকে নেট প্রফিট পড়ে হয়েছে 67 কোটি। এবং কোয়ার্টারলি যদি দেখেন, কোয়ার্টারলি কিন্তু প্রায় হাফেরও বেশি কমেছে। তবে এরপর ম্যানেজমেন্টের যে গাইডেন্স সেটা কিন্তু খুবই খারাপ। দেখতে পাচ্ছেন পিজি ইলেকট্রোপ্লাস্ট শেয়ার ফল ওভার 20% আফটার কোম্পানি কাটস রেভিনিউ প্রফিট গ্রোথ গাইডেন্স ফর কারেন্ট ফিস্কাল। তো চলুন কোম্পানি কিরকম কি গাইডেন্স দিয়েছে সেগুলোও দেখে নিই। তো এই কোম্পানিটা মনে করছে এই কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে কোম্পানির যে রেভিনিউ সেটা আসবে 5,700 থেকে 5,800 কোটি। আর এর আগে কোম্পানি রেভিনিউ গ্রোথের যে গাইডেন্স এটা দিয়েছিল 30%। তো সেইখান থেকে কোম্পানি তাদের যে গাইডেন্স সেটা অনেকটাই কমিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন কমিয়ে করেছে 17 থেকে 19%-এর মধ্যে। তো যেটা কিন্তু আগের বক্তব্যের থেকে খুবই খারাপ। মানে এর আগে কোম্পানি যখন বলেছিল এদের গ্রোথ 30% হারে হবে, তখন সেটা কিন্তু স্টকের যে প্রাইস সেখানে অ্যাডজাস্ট হয়েছিল। তো আজকের দিনে যখন এই কোম্পানি তাদের গাইডেন্স কমিয়ে দিল, তারপরে কিন্তু এই স্টকটা এত বেশি পড়েছে। তো এটা তো গেল রেভিনিউ এর গাইডেন্স। এবং এর সঙ্গে সঙ্গে যদি প্রফিট গ্রোথের গাইডেন্স দেখেন, এটা কিন্তু প্রচন্ড পরিমাণে কমিয়েছে। কোম্পানি তাদের প্রফিট গ্রোথের যে গাইডেন্স সেটা রেখেছে 300 থেকে 310 কোটি। এর আগে কোম্পানি প্রফিট গ্রোথের গাইডেন্স দিয়েছিল 39%, সেখান থেকে এই যে গাইডেন্স 300 থেকে 310 কোটি, এটা মাত্র 3% থেকে 7%। তো প্রফিটের দিক থেকে কোম্পানির যে গাইডেন্স সেটা কিন্তু খুবই খারাপ। এবং কোম্পানির যে প্রোডাক্ট বিজনেস, এই যে ওয়াশিং মেশিন রয়েছে, রুম এসি রয়েছে এবং কুলার রয়েছে, এদের যে গ্রোথ গাইডেন্স এটা দিয়েছে 17 থেকে 21%। এর আগে কোম্পানি গাইডেন্স দিয়েছিল 35%। মানে এই কোম্পানিটা আগে বলেছিল তাদের এই ফাইন্যান্সিয়াল ইয়ারের যে বিজনেস সেটা অনেকটাই ভালো হবে। তো কোম্পানি কিন্তু এখন সেখান থেকে পুরোটাই ঘুরে গেছে। কোম্পানি বলছে এই ফাইন্যান্সিয়াল ইয়ারে তাদের যে বিজনেস সেটা খুবই খারাপ দিকে যাবে। তো এই কারণে এই স্টকটাতে এত বড় পতন এসেছে। এরপরে কোম্পানি কোফোর্জ লিমিটেড, এই স্টকটা আজকের দিনে 5.70% পড়েছে। তো এই স্টকটা কেন আজকে 6%-এর কাছাকাছি পড়েছে? দেখতে পাচ্ছেন কোফোর্জ শেয়ার স্লাইড 6% আফটার মেজর ক্লায়েন্টস উইক কোয়ার্টারলি রেজাল্ট র্যাটেল ইনভেস্টর। মানে এই কোম্পানির যে একটা ক্লায়েন্ট রয়েছে তাদের যে কোয়ার্টার ওয়ানের রেজাল্ট সেটা খুব খারাপ এসেছে এবং তার সঙ্গে সঙ্গে সেই স্টক অনেকটা পড়ে গেছে। তো কি সেই কোম্পানি যারা এই কোফোর্জের ক্লায়েন্ট এবং যাদের রেজাল্ট এতটা খারাপ এসেছে? চলুন সেটাও দেখে নিই। দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা
সাবরেকর্ড এরাই কিন্তু এই কোফোর্জের ক্লায়েন্ট এবং এই কোম্পানির রেজাল্ট এতটাই খারাপ এসেছে, দেখতে পাচ্ছেন এই স্টকটা 35% পর্যন্ত পড়ে গেছে। আর এই স্টকটা কিন্তু ইন্ডিয়ান মার্কেটে নেই, এইটা আমেরিকার মার্কেট থেকে বিলং করছে। তো দেখতে পাচ্ছেন এই কোম্পানির যে ক্লায়েন্টের রেজাল্ট এবং তার সঙ্গে সঙ্গে এদের যে মার্কেট পারফরমেন্স সেটাও কিন্তু এই শেয়ারটার উপর এফেক্ট ফেলেছে। তো এই কারণে যে কোনো শেয়ারে ইনভেস্ট করার সময় সবসময় তার যে ফুল ডিটেলস সেইগুলো জানার চেষ্টা করা দরকার। এরপরে মাঝগাঁও ডক এটা প্রায় 5.5%-এর কাছাকাছি পড়েছে। এরপর একবার নিফটি ফিফটির মধ্যে দেখবো, নিফটি ফিফটির মধ্যে আজকে 41টা কোম্পানি নেগেটিভে বন্ধ হয়েছে, একটা কোম্পানিতে কোনো পরিবর্তন হয়নি, মানে এর আগের দিনের ক্লোজিং প্রাইসেই বন্ধ হয়েছে। আর যদি দেখেন 8খানা কোম্পানি মাত্র পজিটিভে বন্ধ হয়েছে। আর যে কোম্পানিগুলো ভালো পারফর্ম করেছে সেগুলো দেখবো। তো দেখতে পাচ্ছেন প্রথমেই এনটিপিসি রয়েছে, এটা 1.59% বেড়েছে। তারপরে টাইটান এটা 1.49%। তারপর ডক্টর রেড্ডি এটা 1.18% বেড়েছে। এইচডিএফসি লাইফ এটা বেড়েছে 0.54%। এবং যদি বাজাজ ফাইন্যান্স দেখেন এটা 0.26% বেড়েছে। এবং বেশিরভাগ স্টকই তো খারাপ পারফর্ম করেছে, তার মধ্যে যেগুলো খুবই খারাপ পারফর্ম করেছে সেগুলো হচ্ছে ইন্ডাসইন্ড ব্যাংক, এটা 3.32% পড়েছে। তারপর ব্লক ডিলের কারণে ভারতী এয়ারটেল এটা 3.21% পড়েছে। আদানি এন্টারপ্রাইজ পড়েছে 3.15%। শ্রীরাম ফাইন্যান্স এটা 2.93% পড়েছে। এবং টাটা মোটরস পড়ে গেছে 2.43%। এরপরে কিছু কোম্পানির কোয়ার্টার ওয়ানের রেজাল্ট নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো চলুন এক এক করে শুরু করা যাক। প্রথম যে কোম্পানিটা সেটা হচ্ছে টাটা মোটরস লিমিটেড। তো কোম্পানির রেজাল্ট এটা কটার সময় এসেছে দেখতে পাচ্ছেন, কোম্পানির যে রেজাল্ট এটা 4:20 এসেছে, মানে মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পর কোম্পানি তাদের যে রেজাল্ট সেটা পেশ করেছে। মানে আজকের দিনে মার্কেটের যে পতন এটা কিন্তু এই কোয়ার্টার ওয়ান রেজাল্টের কারণে হয়নি। তো এই কোয়ার্টার ওয়ানের যে রেজাল্টের এফেক্ট সেটা কিন্তু এর পরবর্তী যে ট্রেডিং সেশন সেখানে দেখা যাবে। তো কোম্পানির যে রেজাল্ট সেটা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন কোম্পানির প্রথমে যে স্ট্যান্ডঅ্যালোন ফাইন্যান্সিয়াল রেজাল্ট সেটা দেখবো। তো এই কোম্পানির ফাইন্যান্সিয়াল রেজাল্টে যে দেখি স্ট্যান্ডঅ্যালোন লেখা রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে কনসোলিডেটেড লেখা থাকে, এর মানে কি দেখুন, স্ট্যান্ডঅ্যালোন মানে যেটা শুধুমাত্র ইন্ডিয়ান মধ্যের বিজনেস থেকে আসছে সেগুলো হচ্ছে স্ট্যান্ডঅ্যালোন রেজাল্ট। আর কনসোলিডেটেড মানে কি, মানে কোম্পানির যে মেন বিজনেস রয়েছে বিদেশ থেকে যে বিজনেস গুলো আসে, এর সঙ্গে সঙ্গে আরো কোম্পানির যে সাবসিডিয়ারি গুলো থাকে তাদের থেকে যে বিজনেস গুলো আসে সেগুলোকে বলা হয় কনসোলিডেটেড নাম্বার। তো কোম্পানি ইন্ডিয়াতে কেমন কি বিজনেস করেছে এগুলো দেখে নেবো। তো দেখতে পাচ্ছেন কোম্পানির যে টোটাল ইনকাম হয়েছে 20,841 কোটি, এটা এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল 18,851 কোটি। তো কোম্পানির ইনকাম এটা ইয়ারলি বেড়েছে। এবং যদি প্রফিট বিফোর ট্যাক্স দেখেন এটা প্রায় ডবল হয়েছে, 3,035 কোটি থেকে বেড়ে হয়েছে 6,450 কোটি এবং কোয়ার্টারলিও বেড়েছে। তারপরে যদি কোম্পানির প্রফিট ফর দ্য পিরিয়ড দেখেন এটা কত, এটা 5,350 কোটি। আর এর আগের বছর সেম কোয়ার্টারে কত ছিল 2,190 কোটি, এর আগের কোয়ার্টারে কত ছিল 1,382 কোটি। তো দেখতে পাচ্ছেন কোম্পানির যে স্ট্যান্ডঅ্যালোন রেজাল্ট সেটা ইয়ারলিও ভালো এসেছে এবং কোয়ার্টারলিও ভালো এসেছে। তো এই টাটা মোটরের শুধুমাত্র স্ট্যান্ডঅ্যালোন যে রেজাল্ট সেটা দেখলে হয় না, এর সঙ্গে সঙ্গে কোম্পানির যে কনসোলিডেটেড রেজাল্ট সেটাও দেখতে হয়। কারণ কোম্পানির যে মেন বিজনেস সেটা কিন্তু আসে জাগুয়ার ল্যান্ড রোভার এই ব্র্যান্ডটা থেকে। আর এই জাগুয়ার ল্যান্ড রোভার এরাই এই টাটা মোটরসের প্রায় 80% রেভিনিউ কন্ট্রিবিউট করে। তো এবার কোম্পানির যে কনসোলিডেটেড রেজাল্ট সেটা দেখে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন কোম্পানির যে কনসোলিডেটেড রেজাল্ট সেটা খুলে নিয়েছি। তো এই প্রতিটা ফিগার সেগুলো সব কোটিতে দেওয়া রয়েছে। তো এবার একটু পড়ার চেষ্টা করব। কোম্পানির টোটাল ইনকাম এটা কত হয়েছে 1,05,926 কোটি, এর আগের বছর সেম কোয়ার্টারে কত ছিল 1,08,612 কোটি, এর আগের কোয়ার্টারে কত ছিল 1,21,012 কোটি। মানে কোম্পানির যে টোটাল ইনকাম এটা কিন্তু ইয়ারলিও কমে গেছে এবং কোয়ার্টারলিও কমেছে। এরপরে কোম্পানির প্রফিট বিফোর ট্যাক্স দেখবো। প্রফিট বিফোর ট্যাক্স এটা কত 5,485 কোটি, যেটা এর আগের কোয়ার্টারে ছিল 11,956 কোটি এবং এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল 8,722 কোটি। তো দেখতে পাচ্ছেন ইয়ারলি এবং কোয়ার্টারলি এই ডেটা খারাপ। এবং ট্যাক্স এক্সপেন্সেস এর পর যদি প্রফিট ফর দ্য পিরিয়ড দেখি এটা কত এসেছে 4,003 কোটি, যেটা এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল 10,587 কোটি এবং এর আগের কোয়ার্টারে কত ছিল 8,556 কোটি। তো যদি দেখেন ইয়ার অন ইয়ার কোম্পানির যে ডেটা সেটা কিন্তু প্রায় 60-70% পর্যন্ত পড়ে গেছে। তবে এর আগের বছর সেম কোয়ার্টারে কোম্পানির অন্যান্য কিছু অ্যামাউন্ট যোগ হয়েছিল, দেখতে পাচ্ছেন এখানে এই যে প্রফিট বিফোর ট্যাক্স ফর দ্য পিরিয়ড ফ্রম ডিসকন্টিনিউড অপারেশন, এইখান থেকে 4,975 কোটি যোগ হয়েছিল। ও যদি এইগুলো বাদ দিয়েও দেখেন তাহলেও যে কোম্পানির রেজাল্ট সেটাও কিন্তু খারাপ। কোম্পানির এইখানে দেখতে পাচ্ছেন এই ডেটাগুলো বাদ দিয়ে 4,003 কোটির যদি এটা প্রফিট ধরেন তাহলে এর আগের কোয়ার্টারে প্রফিট ছিল 8,556 কোটি এবং এর আগের বছর সেম কোয়ার্টারে প্রফিট ছিল 5,716 কোটি। মানে সব দিক থেকে এই কোম্পানির যে রেজাল্ট সেটা খারাপ এসেছে। তো এরপর কোম্পানি কি বলেছে, কেন তাদের রেজাল্ট খারাপ এসেছে এবং পরবর্তীকালে কি গাইডেন্স দিয়েছে সেগুলো দেখবো। তো এখানে দেখতে পাচ্ছেন সব নিউজ চ্যানেলে এটাই দেখাবে
কোম্পানির যে প্রফিট এটা 63% পর্যন্ত পড়ে গেছে। তবে এটা ভালো ব্যাপার, মার্কেটের যে অনুমান ছিল সেটাকে কিন্তু মিট করে গেছে। মানে মার্কেট এটা আশা করেই রেখেছিল যে কোম্পানির রেজাল্ট খারাপ আসবে, এবং যতটা খারাপ ভেবেছিল তার থেকে কিন্তু কিছুটা হলেও কম খারাপ এসেছে। কোম্পানির যে মার্জিন এটাও কিন্তু অনেকটা পরিমাণে পড়ে গেছে, দেখতে পাচ্ছেন। এর আগে কোম্পানির মার্জিন ছিল 14%, সেখান থেকে পড়ে হয়েছে 9.3%। তো মার্কেটের কেমন কি অনুমান ছিল? মার্কেটের এই যে রেভিনিউর দিক থেকে অনুমান ছিল 1.01 লাখ কোটি, সেখানে অ্যাকচুয়াল এসেছে 1.04 লাখ কোটি, মানে যেটা বেশি। তারপরে যে এবিটা এসেছে এটা কিছুটা কম, এবিটা এসেছে 9,724 কোটি, মার্কেটের অনুমান ছিল 10,717 কোটি। এবং নেট প্রফিট এটা এসেছে 3,924 কোটি, এখানে যে মার্কেটের অনুমান এটা ছিল 3,972 কোটি। মানে শুধুমাত্র রেভিনিউর দিক থেকেই মার্কেটের যে অনুমান সেটাকে এরা বিট করে গেছে। এবার যদি কোম্পানির সেগমেন্ট ওয়াইজ দেখেন তাহলে প্যাসেঞ্জার ভেহিকেল থেকে কোম্পানির যে রেভিনিউ এটা 8.2% পড়ে গেছে। তারপর কমার্শিয়াল ভেহিকেলের দিক থেকে কোম্পানির রেভিনিউ এটা 4.7% পড়েছে। এবং যদি জাগুয়ার ল্যান্ড রোভারের সেলস দেখেন এইখান থেকে কোম্পানির যে রেভিনিউ এটা 9.2% পড়েছে। আর কোম্পানির ম্যানেজমেন্ট এরা কি বলছে? তো কোম্পানির ম্যানেজমেন্ট এটাই বলেছে এত কিছু খারাপ ম্যাক্রো ইকোনমিক ডেটা থাকা সত্ত্বেও এই কোম্পানিটা একটা প্রফিটেবল কোয়ার্টার দিয়েছে, এবং এর সঙ্গে সঙ্গে ম্যানেজমেন্ট বলছে যে ফান্ডামেন্টাল এটাও স্ট্রং রয়েছে। তো কোম্পানি এটাই বলতে চাইছে পরবর্তীকালে এই যে ট্যারিফের সমস্যাটা সেটা পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবে, এবং এর সঙ্গে সঙ্গে এরপরে ফেস্টিভ যে সিজন সেটাও কিন্তু আসতে চলেছে। তো এই সময় করে কোম্পানির যে প্রোডাক্ট তার যে ডিমান্ড সেগুলো বৃদ্ধি পাবে। মানে কোম্পানি বলতে চাইছে এর পরের কোয়ার্টার গুলো থেকে এই কোম্পানির যে রেজাল্ট সেটা আগের মতোই ভালো আসবে। এবং এত খারাপ ডেটা থাকা সত্ত্বেও কোম্পানি পরপর 11 বার প্রফিট পোস্ট করেছে। এছাড়াও এই কোম্পানি বলছে এই ইউএস এর সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের যে ট্রেড নিয়ে ডিল হয়ে গেছে সেই কারণের জন্য কোম্পানির আগে বিজনেসের যে খারাপ এফেক্টটা পড়ছিল সেটা কিন্তু আস্তে আস্তে কেটে যাবে। মানে কোম্পানির যে ম্যানেজমেন্ট এরা কিন্তু ইনভেস্টরদের একটা ভরসা দেওয়ার চেষ্টা করছে। এর পরের কোম্পানি জেকে টায়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কোম্পানির বেশিরভাগ ডেটাই খারাপ এসেছে। এই সেলস ইয়ার অন ইয়ার মাত্র 6% বেড়েছে এবং কোয়ার্টারলি সামান্য বেড়েছে। তারপরে যদি এবিটা দেখেন 500 কোটির এবিটা পড়ে হয়েছে 402 কোটি, নেট প্রফিট এটা 218 কোটি থেকে পড়ে হয়েছে 163 কোটি। কিন্তু যদি দেখেন কোয়ার্টারলি এই ডেটাগুলো কিন্তু ভালো এসেছে, কোয়ার্টারলি এই এবিটা বেড়েছে এবং এর সঙ্গে সঙ্গে যে নেট প্রফিট এটাও অনেকটা বেড়েছে। এর পরের কোম্পানি গ্রাসিম ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কোম্পানির সেলস ইয়ার অন ইয়ার 16% বেড়েছে, 34,610 কোটি থেকে বেড়েছে 40,118 কোটি, যেটা এর আগের কোয়ার্টারের তুলনাতে কিছুটা কম। তারপরে এবিটা এটা 32% বেড়েছে, 6,682 কোটি থেকে বেড়ে হয়েছে 8,822 কোটি, এর আগের কোয়ার্টারের তুলনাতেও কিছুটা বেড়েছে। তারপরে কোম্পানির যে নেট প্রফিট এটা 2,066 কোটি থেকে বেড়ে হয়েছে 767 কোটি, এটা কোয়ার্টারলি খারাপ এসেছে। এবং যদি পার্সেন্টেজ ওয়াইজ দেখেন তাহলে কোম্পানির কোয়ার্টার ওয়ানের যে নেট প্রফিট সেটা 32% বেড়েছে। এবং কোম্পানি কোন কোন সেগমেন্ট গুলো থেকে ভালো বিজনেস করেছে দেখতে পাচ্ছেন, এই সিমেন্টের বিজনেস, তার সঙ্গে সঙ্গে এই যে বিড়লা উপাস মানে পেন্সের যে সেগমেন্টটা রয়েছে, এবং সেই সঙ্গে সঙ্গে বি2বি বা বিজনেস টু বিজনেস যে প্ল্যাটফর্ম রয়েছে সেইগুলো থেকে কোম্পানির যে বিজনেস সেটা ভালো এসেছে। এর পরের কোম্পানি জেনাস পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড, এই স্টকটা আজকের দিনে 5.39% পড়েছে। কোম্পানির যে রেজাল্ট এটা পড়ে নেবো, দেখতে পাচ্ছেন এই যে প্রতিটা ফিগার সেগুলো সব লাখে দেওয়া রয়েছে, তো আমরা শুধুমাত্র কোটিতেই করবো। কোম্পানির টোটাল ইনকাম এটা এসেছে 964 কোটি, এর আগের কোয়ার্টারে ছিল 957 কোটি, এবং এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল 438 কোটি। তো দেখতে পাচ্ছেন কোম্পানির যে টোটাল ইনকাম এটা ডবলেরও বেশি বেড়ে গেছে। এরপরে যদি পিবিটি দেখি বা প্রফিট বিফোর ট্যাক্স, এটা এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল 61 কোটি, সেখান থেকে বের হয়েছে 174 কোটি, এর আগের কোয়ার্টারে কত ছিল 161 কোটি। তো এটাও দেখতে পাচ্ছেন ইয়ারলি বেড়েছে এবং কোয়ার্টারলিও বেড়েছে। তারপরে কোম্পানির যদি নেট প্রফিট দেখে নি, নেট প্রফিট কত এসেছে 128 কোটি, যেটা এর আগের কোয়ার্টারে ছিল 117 কোটি, এবং এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল 47 কোটি। তো দেখতে পাচ্ছেন কোম্পানির যে রেজাল্ট সেটা কিন্তু খুবই ভালো এসেছে। এবং এই কোম্পানির যে বিজনেস এটাও কিন্তু ইন্টারেস্টিং। কোম্পানি কি কাজ করে থাকে? কোম্পানি স্মার্ট মিটার সংক্রান্ত বিভিন্ন যে প্রোডাক্ট সেগুলো তৈরি করে থাকে। দেখতে পাচ্ছেন কোম্পানিটা ইউটিলিটিস, তারপর ডিসকম অ্যান্ড মিউনিসিপ্যালিটিস এদের জন্য যে মিটার সেগুলো তৈরি করে, তার সঙ্গে সঙ্গে অ্যাডভান্স যে মিটারিং সিস্টেম সেইগুলো তৈরি করে, রিনিউয়েবল সেক্টরে কাজ করছে। তারপর রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল, ইন্ডাস্ট্রিয়াল এরা এদের কনজিউমার রয়েছে। তারপরে যে স্মার্ট সিটির সঙ্গে যুক্ত এই স্মার্ট গ্যাস মিটার, তার সঙ্গে সঙ্গে স্মার্ট ওয়াটার মিটার, তারপর বিভিন্ন যে বড় বড় মল রয়েছে, হাউসিং কমিউনিটিস রয়েছে, টেলিকম টাওয়ার রয়েছে, মানে যত রকমের স্মার্ট মিটার হয় সব ধরনের স্মার্ট মিটার এই কোম্পানিটা তৈরি করে থাকে। এর পরের কোম্পানি আইএফসিআই লিমিটেড, এটা আজকের দিনে 3% কাছাকাছি পড়ে বন্ধ হয়েছে। তো কোম্পানির যে রেজাল্ট সেটা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন কোম্পানির এই যে প্রতিটা ফিগার সেগুলো সব কোটিতে রয়েছে। তো কোম্পানির যে প্রিন্টিং সেগুলো খুবই খারাপ রয়েছে, তা সত্ত্বেও পড়ার চেষ্টা করব। কোম্পানির টোটাল ইনকাম এটা 405 কোটি থেকে বেড়ে হয়েছে 444 কোটি, এর আগের কোয়ার্টারে ছিল 415 কোটি, মানে ইয়ারলিও বেড়েছে এবং কোয়ার্টারলিও বেড়েছে। তারপরে যদি প্রফিট বিফোর ট্যাক্স দেখি এটা এসেছে 102.83 কোটি,
এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল 40 কোটি এবং এর আগের কোয়ার্টারে ছিল 339 কোটি। মানে ইয়ারলি খুবই ভালো এসেছে, কিন্তু কোয়ার্টারলি খুব খারাপ। এবং যদি কোম্পানির প্রফিট ফর দ্য পিরিয়ড অফ দ্য ইয়ার বা নেট প্রফিট দেখি, এটা এসেছে 62.43 কোটি। এর আগের কোয়ার্টারে ছিল 260 কোটি, মানে কোয়ার্টারলি খুব খারাপ। কিন্তু যদি ইয়ারলি দেখেন, এই কোম্পানিটা এর আগের বছর সেম কোয়ার্টারে প্রায় 87 কোটি থেকে 88 কোটির কাছাকাছি লস দেখিয়েছিল, সেখান থেকে কিন্তু কোম্পানি প্রফিটেবল হয়েছে। এর পরের কোম্পানি অ্যাকশন কনস্ট্রাকশন ইকুইপমেন্ট লিমিটেড বা এসিই। তো এর যে রেজাল্ট সেটা দেখবো। তো এটাও একটা ইন্টারেস্টিং কোম্পানি। এই কোম্পানিটা কি কাজ করে থাকে, দেখতে পাচ্ছেন বড় বড় কনস্ট্রাকশনের সঙ্গে যুক্ত যে প্রোডাক্ট, এই ধরনের দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের যে ভেহিকেল রয়েছে, অফরোড ভেহিকেল, যেগুলো বিভিন্ন কনস্ট্রাকশনে ব্যবহার করা হয়, এইগুলো এই কোম্পানিটা সব তৈরি করে থাকে। তো এর যে রেজাল্ট সেটা দেখবো। তবে তার আগে দেখে নিই এই যে প্রতিটা ফিগার সেগুলো সব লাখে দেওয়া রয়েছে। তো কোম্পানির কনসলিডেটেড যে রেজাল্ট সেটা পড়বো। কোম্পানির টোটাল ইনকাম এটা 761 কোটি থেকে পড়ে হয়েছে 703 কোটি। এর আগের কোয়ার্টারে ছিল 969 কোটি, মানে ইয়ারলিও পড়েছে এবং কোয়ার্টারলিও পড়েছে। তারপরে যদি পিবিডি দেখি বা প্রফিট বিফোর ট্যাক্স, এটা 111 কোটি থেকে বের হয়েছে 127 কোটি। এর আগের কোয়ার্টারে কত ছিল, 107 কোটি। মানে পিপিটি এটা ইয়ারলি কিছুটা বাড়লেও কোয়ার্টারলি অনেকটাই পড়ে গেছে। আর এরপরে প্রফিট আফটার ট্যাক্স এটা দেখে নেবো। কোম্পানির প্রফিট আফটার ট্যাক্স এটা 84 কোটি থেকে বের হয়েছে 97 কোটি। এর আগের কোয়ার্টারে ছিল 118 কোটি। তো কোম্পানির যে রেজাল্ট এটা ইয়ারলি ভালো, কিন্তু কোয়ার্টারলি খুবই খারাপ। এরপরে এসি সেগমেন্টে কাজ করে একটি কোম্পানি এবং টাটা গ্রুপের কোম্পানি ভোল্টাস লিমিটেড, এর যে রেজাল্ট এটা দেখবো। তো দেখতে পাচ্ছেন কোম্পানির যে এই ফিগার সেগুলো সব কোটিতে দেওয়া রয়েছে এবং কোম্পানির টোটাল ইনকাম এটা কত হয়েছে, 4020 কোটি, যেটা এর আগের কোয়ার্টারে ছিল 4847 কোটি এবং এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল 5001 কোটি। মানে কোম্পানির এই যে টোটাল ইনকাম এটা কিন্তু ইয়ারলিও কমে গেছে এবং কোয়ার্টারলিও কমে গেছে। আর এর আগে যখন ব্লু স্টার এই কোম্পানিটার কোয়ার্টার ওয়ানের রেজাল্ট আলোচনা করছিলাম, তখন এটাই বলেছিলাম যে এসি কোম্পানিগুলোর সেলস এই কোয়ার্টারে কিন্তু অনেকটাই কমে গেছে, কারণ খুব তাড়াতাড়ি এই বছর বর্ষা ঢুকে গেছে, সেই কারণে এসির যে চাহিদা সেটাও অনেকটা কমেছে। এরপরে যদি প্রফিট বিফোর ট্যাক্স দেখি, এটা কিন্তু ইয়ার অন ইয়ার অনেকটা পরিমাণে পড়ে গেছে। কোম্পানির যে প্রফিট বিফোর ট্যাক্স এটা ছিল 202 কোটি, যেটা আগের বছর সেম কোয়ার্টারে ছিল 451 কোটি এবং এর আগের কোয়ার্টারে ছিল 343 কোটি। এবং যদি কোম্পানির নেট প্রফিট দেখেন, নেট প্রফিট এসেছে 140 কোটি। এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল 335 কোটি এবং এর আগের কোয়ার্টারে ছিল 235 কোটি। মানে কোম্পানির যে রেজাল্ট এটা কিন্তু যথেষ্ট খারাপ এসেছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আরো কিছু গ্লোবাল নিউজ, কিছু কোম্পানির কোয়ার্টার ওয়ানের রেজাল্ট এবং কিছু কোম্পানির জন্য কিছু নিউজ এসেছে, সেগুলোকে আলোচনা করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।